নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ফুটবল আপডেট নিয়ে, যেখানে ইস্ট বেঙ্গল কিন্তু একজন ট্যালেন্টেড রাইট উইঙ্গারকে সাইন করাতে চলেছে। সেই প্লেয়ারকে নিয়ে আপডেট তোমাদের জানাবো। তার সাথে সাথে কলকাতা ডার্বি কিন্তু আমরা পুজোর পরপরই দেখতে পেতে চলেছি। আইএফএ শিল্ড নিয়ে কিন্তু বেশ কিছু বড় আপডেট শেয়ার করার সাথে সাথে বাংলাদেশকে কিন্তু হারিয়ে দিল ব্লু টাইগার, সেই নিয়ে কথা বলা, এবং কারা যেন পালিয়ে গেছে শুনলাম, সেই নিয়েও একটু আলোচনা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা আইএফএ শিল্ডকে নিয়ে কথা বলি, তো পুজোর পরপরই কিন্তু আইএফএ শিল্ড হবে এবং ইস্টবেঙ্গল তো টুর্নামেন্ট খেলবে বলে সবার আগে সম্মতি জানিয়ে দিয়েছে, এবং আইএফএ শিল্ডের যেরকম নিয়ম সেই অনুযায়ী কিন্তু ইস্টবেঙ্গল প্রস্তুতি নিচ্ছে। প্রস্তুতিতে কোনো রকম খামতি নেই, সমস্ত প্লেয়াররা কিন্তু যথেষ্ট ভালো প্রস্তুতি নিচ্ছে। কিন্তু বেশ কিছু দল তারা জানিয়েছিল খেলবে না, তার মধ্যে মোহামেডান তারা দল নামাতে পারবে না, সেটা জানা কথা। তাদের ট্রান্সফার ব্যান, প্লেয়ারদের স্যালারি দিতে পারে না, প্লেয়ার নেই বললেই চলে। তো সেই জায়গা থেকে তারা দল নামাতে পারবে না, সেটা নিশ্চিত হয়েই গিয়েছিল এবং তারা জানিয়েই দিয়েছিল। ডায়মন্ড হারবার তারাও খেলবে না জানিয়েছিল। ওই দুটো ম্যাচের জন্য তারা সমস্ত প্লেয়ারদের নিয়ে এসে খেলাতে চায়নি, কিন্তু তারাও যে এতদিন ধরে প্রস্তুতি নিচ্ছিল, কী কারণে তাহলে প্রস্তুতি? যদি না টুর্নামেন্ট নাই খেলে, আই লিগ কবে হবে তার কোনো ঠিকানা নেই। তো সেই জায়গায় আইএফএ শিল্ড তারা খেলতে পারতো, সুপার কাপেও তাদের নাম নেই, তাদের কথাও বাদ রাখলাম। আর মোহনবাগান সুপার জায়েন্ট, যেই মোহনবাগান আইএফএ শিল্ড তাকেই তারা সেলিব্রেট করে মোহনবাগান দিবস হিসাবে, তারাও নাকি শোনা যাচ্ছিল খেলবে না। তারা প্রথমে তো কিছু জানায়নি। অবশ্যই ধন্যবাদ বলতে হবে যে ফ্যান ক্লাবগুলো জানিয়েছিল যে না আমরা খেলবো, সেই নিয়ে প্রোটেস্ট করেছে, বারবার কিন্তু তারা কথা বলেছে। তাদের জন্য সত্যি খুব ভালো লাগছে, তাদের কথা ভেবে এবং সমর্থকদের কথা ভেবে শেষ পর্যন্ত বেশ কিছু একটা শর্ত সাপেক্ষভাবে তারা কিন্তু এই আইএফএ শিল্ডে অংশগ্রহণ করবে। প্রথম শর্ত হচ্ছে যে আমাদের তো অনেক প্লেয়ার থাকবে না, তো সেক্ষেত্রে আমরা কিন্তু চাই না যে গ্রুপ স্টেজে ডার্বি ম্যাচ হোক। তো সেক্ষেত্রে দুটো গ্রুপে 6টা দলকে ভাগ করা হবে। গ্রুপ এতে যদি ইস্টবেঙ্গল থাকে, গ্রুপ বিতে তাহলে মোহনবাগান থাকবে, দুটো গ্রুপে আলাদা গ্রুপে থাকবে। ফাইনালে যদি ডার্বি ম্যাচ হয় তাহলে আলাদা কথা, কিন্তু তার আগে ডার্বি ম্যাচ তারা খেলতে চায় না। সেই কারণে এরকম একটা সিদ্ধান্ত, ঠিক আছে, সেটাও মেনে নেওয়া যায়। এবং টোটাল 6টা দল অংশগ্রহণ করবে, তার মধ্যে ইস্টবেঙ্গল, মোহনবাগান তারা তো থাকছে। এছাড়া কিন্তু যদি বলো তো আই লিগ থেকে কিন্তু দুটো দল থাকছে, সেক্ষেত্রে গোকুলাম কেরালা থাকছে, তার সাথে নামধারী থাকছে, 4টে দল হয়ে গেল। পঞ্চম দল হিসাবে কিন্তু ইউনাইটেড তারা কিন্তু খেলবে, এবং ষষ্ঠ দল হিসাবে আইএসএলের বেশ কিছু দলের সঙ্গে কথাবার্তা চলছে। তার মধ্যে তোমাদের আগেই বলেছিলাম জামশেদপুর, পাঞ্জাব এবং নর্থ ইস্টের এবং বেঙ্গালুরু, এই 4টে দলকে জানানো হয়েছিল। তার মধ্যে বেশিরভাগ দলই খেলতে চাইছে না। তো দেখা যাক শেষ পর্যন্ত সেখান থেকে হয়তো একটা আইএসএলের দল আসবে। 6 দলের কিন্তু টুর্নামেন্ট হবে। যাই হোক, খেলা হবে, সেটা হচ্ছে সবথেকে ভালো ব্যাপার, এবং আশা করা যায় যদি সেরকমভাবেই হয় তাহলে কিন্তু ফাইনাল ম্যাচে আইএফএ শিল্ডের আমরা কলকাতা ডার্বি দেখতে পেতে পারি। সেটা একটা ভালো ব্যাপার, অনেক দিন বাদে ফাইনাল ম্যাচে একটা ডার্বি দেখবো যদি দুটো দল তারা পরবর্তী রাউন্ডে ওঠে। যদি কোনো দলে ছিটকে যায় বলা যেতে পারে না, হতেই পারে কোনো দল ছিটকে গেল, তাহলে দেখার সম্ভাবনা কম। তো যাই হোক, তারা শেষ পর্যন্ত খেলবে সিদ্ধান্ত নিয়েছে, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। কিন্তু এর মধ্যেও তারা খুব খারাপ কাজ করছে ভাই, এটুকু বলতে হয়। কারণ এই পুজোর মধ্যে হয়তো অনেকেই খেলাধুলার খবর রাখো না, কিন্তু একটু আধটু খেলাধুলার খবরও রাখতে হবে। আজকে হ্যাঁ মহাষষ্ঠীর সকলকে শুভেচ্ছা, সকলে ভালো করে পূজা কাটিও। কিন্তু মোহনবাগান সমর্থকরা সত্যিই কি খুব ভালো করে পূজা কাটাতে পারবে? তাদের তো পঞ্চমীর দিন ইরানে যাওয়ার জন্য সমস্ত কথাই ছিল, কিন্তু কথা শেষ পর্যন্ত রাখলো না প্লেয়াররা নাকি চাইছে না ইরানে খেলতে যেতে। বিদেশি প্লেয়াররা যাবে না তোমাদের জানিয়েছিলাম, স্বদেশি প্লেয়াররাও নাকি যেতে চাইছে না, এত ভয়। তারা বলছে যে আমাদের এখানে কোনো রকম সমস্যা নেই, কিন্তু আমাদের প্লেয়াররা, মোহনবাগান সুপার জায়েন্টের প্লেয়াররা ভয়েই ভাই জুজু হয়ে যাচ্ছে। খেলার আগেই তারা হেরে যাওয়ার ভয়, ইত্যাদি ইত্যাদি ভয় রয়েছে তাদের। যাই হোক, সেই সব ভয়ের কারণে তারা খেলতে না গিয়ে কিন্তু তারা গেছে ক্যাশে। তারা গিয়ে জানাচ্ছে যে সেখানে জায়গা চেঞ্জ হোক, হেন হোক তেন হোক, অনেক অজুহাত দিয়ে তারা শেষ পর্যন্ত খেলতে গেল না। ভাই এইভাবে পালিয়ে যাওয়াটা মনে হয় না ভালো কাজ। আর হ্যাঁ, কালকে পঞ্চমীর দিন ছিল, পঞ্চমীর দিন আমি যেটুকু সোশ্যাল মিডিয়ায় দেখলাম
পালিয়ে যাওয়ার অভ্যাস তো রয়েছে। তো সেক্ষেত্রে আবারও এরকম একটা এএফসির মঞ্চ থেকে তারা নাম তুলে নিচ্ছে বা এরকম পালিয়ে যাচ্ছে, এটা খারাপ লাগছে। আগের বছরও একই রকম, এবছরও একই রকম। ক্যাশে গিয়েও কী হবে, হয়তো একটা ডিলেমো ব্যাপার হবে, কিন্তু মোহনবাগানকে আবারও গ্রুপ থেকে বাদ দেওয়া হবে। সঙ্গে একদম জঘন্য একটা খারাপ ব্যবস্থা হলো, কারণ আমরা তো এই রকম চলতে থাকলে এমনিতেই আমাদের যা অবস্থা, দেশের অবস্থা, সেই জায়গায় আমাদের র্যাঙ্কিং তো খুবই খারাপ, তারপর ফিফা র্যাঙ্কিং খারাপ, তারপর এএফসিতেও আর মনে হয় না আমরা পরবর্তী সময় ডাইরেক্ট স্পট পাবো। এবার পুরোপুরি নির্ভর করছে গোয়ার উপর, তারা কি করবে না করবে। কিন্তু মোহনবাগান যে এত দিন ধরে ক্লোজ ডোর অনুশীলন, সবথেকে দামি দল, ইন্ডিয়ার দল, তারা যদি এরকম করে আর কিছু বলার নেই। এবং এরকম যদি হয় মোহনবাগানকে কড়া শাস্তি দেওয়া উচিত, আমি বলছি ভাই, কড়া শাস্তি দেওয়া উচিত। পরে যদি আবারও আইএসএল হলে শিল্ড চ্যাম্পিয়ন হবে, কিন্তু তাদের কিন্তু অন্তত এই রকম এএফসি টুর্নামেন্ট থেকে বেশ কয়েক বছর ব্যান করা হলেও কিছু বলার থাকবে না, সেরকমও হতে পারে, হওয়ার চান্স তো রয়েছে। তো এই জিনিসগুলো সত্যি খুব খারাপ লাগছে। আর হ্যাঁ, কিছুদিন আগে শুনছিলাম যে ইস্টবেঙ্গল সঙ্গে যে ইমামির অনেকটা দূরত্ব, কেউ কারোর মধ্যে কথা নেই, কথা চলছে না। মনে হয় না যে সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গেও মোহনবাগানে যারা সমস্ত রয়েছে তাদেরও বোঝাপড়া রয়েছে। একজনরা বলছে যাবে টিম যাবে, আর শেষ পর্যন্ত অফিসিয়াল নোটিশ কী এলো যে টিম যাবে না। তারা ভাই কিচ্ছু জানে না, তাদের ওই ভাঁড় সাজিয়ে রেখে দেওয়া হয়েছে। তবু বলবো তো ইস্টবেঙ্গলের শীর্ষকর্তার দম আছে, ক্যামেরার সামনে এসে বলে দেয় আমরা জানি না, যেটা জানি না। আর ওরা ভাই না জেনেই অনেক কিছু ফটর করে। যাই হোক, জঘন্য এই ব্যাপারটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত রয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এবং যে ম্যাচটা হয়ে গেল, ও ভাই কি লেভেলের ম্যাচ হয়েছে। তোমাদের বলেইছিলাম বাংলাদেশ যথেষ্ট ভালো দল, তারা টক্কর দেবে এবং ইন্ডিয়া তো চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাবে। শেষ পর্যন্ত কিন্তু 2-2 ম্যাচ ড্র হয়, তারপর কিন্তু ম্যাচ শেষ পর্যন্ত গিয়ে দাঁড়ায় 4-1। আমরা কিন্তু সেখান থেকে জিতে সাপ আন্ডার-17 চ্যাম্পিয়নশিপ হয়ে যায় আমাদের। প্লেয়াররা, ব্লু টাইগাররা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে। আর আসল বাঘ কারা সেটা কিন্তু দেখিয়ে দিল, বাঘ মেরে বেড়াল করে দিল ব্লু টাইগার্স। এবং দুর্দান্ত একটা ম্যাচ হয়েছে, আমি ম্যাচটা কালকে দেখেছি, কথা হয়তো বলা হয়নি। তো দারুণ ম্যাচ হয়েছে। কীরকম তোমাদের ম্যাচ লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এবং এই দল থেকে বেশ কিছু প্লেয়ার কিন্তু কলকাতায় আসতে চলেছে, এটুকুও বলে রাখছি। পরপর নামগুলো তোমাদের পরবর্তী সময় অবশ্যই শেয়ার করে দেব। এবং এর সাথে সাথে ইস্ট বেঙ্গল কিন্তু এই মুহূর্তে আবারও ট্রান্সফার মার্কেটে অ্যাক্টিভ হয়ে গেছে। বেশ কিছু পজিশানে তারা প্লেয়ার নেবে, তাদের মেন পজিশান হচ্ছে রাইট উইংয়ে কিন্তু প্লেয়ারের অভাব। সেই জায়গাতেই এক্সপিরিয়েন্স প্লেয়ারের দিকে এবার নজর রেখেছে ইস্টবেঙ্গল। 24 বছর বয়সী মিজোরামের রাইট উইং পজিশনের প্লেয়ার ইসাকা রালতে, যে কিন্তু ওড়িশা এফসির সঙ্গে 2026 সাল পর্যন্ত কন্ট্রাক্টেড রয়েছে। তো এই ইসাকা রালতের কথা বললে, সে কিন্তু ওড়িশা এফসির জার্সি গায়ে টোটাল 83টি ম্যাচ খেলেছে, সেখানে 14টা গোল 12টা অ্যাসিস্ট কিন্তু তার রয়েছে। খুবই একজন ট্যালেন্টেড প্লেয়ার এবং ইসাকা রালতে নো ডাউট একজন ভালো প্লেয়ার। তার দিকে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ইন্টারেস্ট শো করেছে, কথাবার্তাও প্রাথমিক পর্বে হয়েছে। তাকে অবশ্যই ট্রান্সফার ফি দিয়ে নেওয়ারই চিন্তাভাবনা রয়েছে। সামনের উইন্টারে গিয়ে কিন্তু তাকে নেওয়ার চিন্তাভাবনা রয়েছে। এমনকি যদি খুব তাড়াতাড়ি ইস্টবেঙ্গল চায় এই প্লেয়ারকে সাইন করাতে, তো সেক্ষেত্রে কন্ট্রাক্ট টার্মিনেট করে ফ্রি প্লেয়ার হিসাবেও কিন্তু আনতে পারে। কন্ট্রাক্ট টার্মিনেট বলতে কি ভিতর ব্যাপার হবে। তো যাই হোক, এই প্লেয়ারকে কিন্তু নেওয়ার জন্য অস্কারও জানিয়েছে এবং সিংটোও চেষ্টা করছে। এই প্লেয়ার এলে আমি তো বলবো ইস্টবেঙ্গলের অ্যাটাকিং লাইন আরও বেশি শক্তিশালী হয়ে যাবে। এবং বয়সও 24 বছর, দীর্ঘমেয়াদী চুক্তি করলে যথেষ্ট ভালো একটা সাইনিং হবে ইস্টবেঙ্গলের জন্য, সেটা বলাই চলে। তো ব্যাস, এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।